রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় চীন। পাকিস্তান সফরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ বিন নাহিয়ান। $multi-billion বিনিয়োগ চুক্তি। ভারত বিষয় পেন্টাগনের প্রতিবেদনের প্রতিবাদ চীনের। ফ্রান্সকে মানবতা বিরোধী অপরাধী হিসেবে আখ্যায়িত আলজেরিয়ার সংসদে। নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের কথিত আইএস বিরোধী হামলা নিয়ে বিতর্ক। যুক্তরাষ্ট্রের সেনা সদর দফতর পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় চীন। এসব দেশে বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা ও অবকাঠামো নির্মাণের বিষয়ে খুবই আগ্রহী চীন। তবে তাদের মূল লক্ষ্য এই তিনটি দেশেই সামরিক ঘাঁটি নির্মাণ করা, আর এর মাধ্যমে চীন বহির্বিশ্বে বৃদ্ধি করতে চায় তাদের সামরিক উপস্থিতি। গত 23 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে বার্ষিক প্রতিবেদন। এই প্রতিবেদনে দক্ষিণ এশিয়া ও এশিয়া ঘিরে চীন সহ বিভিন্ন দেশের সামরিক তৎপরতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক ক্ষেত্রে দিন দিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে চীন। পাকিস্তান ও দক্ষিণ এশিয়া ও এশিয়ায় চীনের সহায়তায় সামরিক ক্ষেত্রে নতুন মাত্রা লাভ করেছে। চীনের এখন অন্যতম লক্ষ্য বিমান ও নৌশক্তিতে উন্নতি এবং ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করা। এ লক্ষ্যে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে পাকিস্তান। চীনের সহায়তায় পাকিস্তান সামরিক খাতে আকস্মিক উন্নতি লাভ করেছে। পাকিস্তানের পাশাপাশি চীন বর্তমানে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ঘিরেও নতুন প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণ করেছে। এসব দেশকে চীন ভারতের বিরুদ্ধে সামরিকভাবে শক্তিশালী করতে চায়। চীনের বৃহত্তর সামরিক পরিকল্পনায় অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশও রয়েছে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের নৌবাহিনীতে যুক্ত হয়েছে চীনা অনেক সমরাস্ত্র। বিশেষ করে এসব দেশ চীন থেকে ফ্রিগেট ও সাবমেরিন সংগ্রহ করেছে। 2017 সালে চীন পাকিস্তানের কাছে 4টি এবং 2018 সালে বাংলাদেশের কাছে 2টি ফ্রিগেট বিক্রি করেছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর গদর বন্দর নির্মাণের মাধ্যমে চীন পাকিস্তানের মধ্য দিয়ে বর্তমানে সরাসরি আরব সাগরে পৌঁছে যাচ্ছে। চীন সরাসরি এসব দেশে বর্তমানে সামরিকভাবে উপস্থিত না থাকলেও অ্যান্টি পাইরেসি সহ বিভিন্নভাবে দেশগুলোর সাথে সামরিক সম্পৃক্ততা বৃদ্ধি করেছে। সমর বিশ্লেষকদের মতে, শ্রীলঙ্কা ও বাংলাদেশে চীন সামরিক ঘাঁটি করতে চায় বলে যে আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র, তা সহজ নয় চীনের জন্য। বাংলাদেশ ও শ্রীলঙ্কার যে কোনো সরকারের পক্ষে এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আঞ্চলিক নানা টানাপোড়েন সৃষ্টি হবে। তবে চীন চেষ্টা চালিয়ে যাবে এসব দেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের। পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে চীন সম্পর্কে যেসব দাবি করেছে যুক্তরাষ্ট্র, তার কয়েকটি বিষয়ে প্রতিবাদ জানিয়েছে চীন। বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের বিষয়ে পেন্টাগনের মূল্যায়ন প্রত্যাখ্যান করে বিবৃতি প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। চীন বিষয়ে পেন্টাগনের রিপোর্টের এক অংশে দাবি করা হয়েছে, ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা কমিয়ে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক দুর্বল করতে চাইছে চীন। সেই সঙ্গে সামরিক ও গোয়েন্দা তৎপরতার ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা সমান তালে বেড়ে চলেছে, যা ভারতের জন্য উদ্বেগজনক। এছাড়া রিপোর্টে বলা হয়, আগামী কয়েক বছরে যে সমস্ত লক্ষ্য নিয়ে বেইজিং সামনে এগোচ্ছে, তার মধ্যে অন্যতম হলো ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের দখলে নেওয়া। পেন্টাগনের রিপোর্টের এই দাবির বিষয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে একটি বিবৃতি জারি করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ান বলেছেন, চীনের প্রতিরক্ষা নীতিকে বিকৃত করা হয়েছে পেন্টাগনের রিপোর্টে। অন্য দেশের সঙ্গে চীনের সম্পর্কে এই রিপোর্ট বিরোধের বীজ বপন করেছে। এভাবে আসলে সামরিক আধিপত্য বজায় রাখার অজুহাত খুঁজছে আমেরিকা। বেইজিং এর বিবৃতিতে বলা হয়েছে, কৌশলগতভাবে এবং দূরদর্শিতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলে চীন। কথোপকথন আরও জোরদার করতে, পারস্পরিক ভরসা এবং সহযোগিতা বৃদ্ধি করতে এবং যাবতীয় বিরোধ মেটাতে তারা প্রস্তুত। ভারতের সঙ্গে স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক চায় চীন। দুই দেশের সীমান্ত পরিস্থিতিও আপাতত স্থিতিশীল। এ বিষয়ে অন্য যে কোনো দেশের ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের বিরোধিতা করছে বেইজিং। শুক্রবার পাকিস্তান সফর করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিসেবে এটা তার প্রথম পাকিস্তান সফর। পাকিস্তানের পক্ষ থেকে এই সফরকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নাহিয়ানকে দেওয়া হয়েছে চোখ ধাঁধানো সংবর্ধনা। রাজধানী ইসলামাবাদে ছুটি ঘোষণা করা হয়েছে এবং গোটা রাজধানীকে সজ্জিত করা হয়েছে আমিরাত প্রেসিডেন্টের আগমন উপলক্ষে। শেখ জায়েদ বিন আল নাহিয়ানের এই সফর পাকিস্তানের সামরিক, অর্থনৈতিক
উন্নতিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তেমনি কূটনীতিতে পাকিস্তানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। পাকিস্তানের ডন পত্রিকার খবরে বলা হয়েছে, সফরের আগের দিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট পাকিস্তানে $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। জায়েদ বিন নাহিয়ান শুক্রবার পাকিস্তান থেকে দেশে ফেরার পর তিনি সংযুক্ত আরব আমিরাত সফরে যান পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক। জায়েদ বিন নাহিয়ান ও আনোয়ারুল হক আবুধাবিতে $multi-billion সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এতে পাকিস্তানের জ্বালানি, বন্দর ব্যবস্থাপনা, পানি শোধন, খাদ্য নিরাপত্তা, খনিজ সম্পদ, কৃষি, প্রযুক্তি, অবকাঠামো, ব্যাংকিং ও অর্থনৈতিক সহ বিভিন্ন খাতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের কথা বলা হয়েছে। বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অনেকদিন ধরে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল পাকিস্তান। এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের মতো ধনকুবের একটি দেশের সর্বোচ্চ নেতার পাকিস্তান সফর দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের অন্যতম বাণিজ্যিক অংশীদার। দেশটির 18 লাখ জনশক্তি কর্মরত আমিরাতে। এসব সম্পর্ক আরও জোরদার হবে নাহিয়ানের এই সফরে। 25 ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিনে নাইজেরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে বেশ কয়েকজন। নিহতদেরকে যুক্তরাষ্ট্র আইএস সন্ত্রাসী আখ্যায়িত করলেও স্থানীয়রা জানিয়েছেন তাদের জানামতে আক্রান্ত এলাকায় কোনো আইএস ছিল না। নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবারের হামলা ছিল নাইজেরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ অপারেশন। যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া সরকারের দাবি, উত্তর পশ্চিম সকোতো রাজ্যে আইএস সন্ত্রাসীদের ঘাঁটি রয়েছে। সেখানে তারা কথিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তাদের সে ঘাঁটি লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, নাইজেরিয়ার আইএস সন্ত্রাসীরা খ্রিস্টানদের উপর হামলা চালিয়ে আসছে। তাদেরকে রক্ষা করতে পারছে না নাইজেরিয়া। বৃহস্পতিবার যে এলাকায় হামলার ঘটনা ঘটেছে সেখানকার স্থানীয় কয়েকজন বিবিসিকে জানিয়েছেন, এখানে খ্রিস্টান এবং মুসলমানরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে। এখানে আইএস আছে বলে তাদের জানা নেই। নাইজেরিয়ায় অনেকদিন ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বোকো হারাম নামে একটি সংগঠন। যুক্তরাষ্ট্র বলছে তাদের সাথে এখন যোগ দিয়েছে আইএস। আলজেরিয়ায় ফ্রান্সের ঔপনিবেশিক শাসনকে একটি ক্রাইম বা অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে আলজেরিয়ার সংসদ। বুধবার আলজেরিয়ার সংসদ সর্বসম্মতিক্রমে এ বিষয়ক একটি প্রস্তাব পাশ হয়েছে। পাশ হওয়া প্রস্তাবে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার জন্য ফ্রান্সের প্রতি ক্ষমা চাওয়ার আহ্বান এবং ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। বিল পাশের সময় আলজেরিয়ার স্পিকার ইব্রাহিম বুকালি বলেন, আলজেরিয়ায় ফ্রান্স যে মানবতা বিরোধী অপরাধ করেছে তা কোনোদিন এই জাতি ভুলবে না এবং এই জাতির ইতিহাস থেকে কোনোদিন তা মুছে ফেলা যাবে না। 1830 থেকে 1962 সাল পর্যন্ত আলজেরিয়া দখলে রাখে ফ্রান্স। এ সময় ফ্রান্স তাদের অবৈধ দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য নির্বিচার গণহত্যা, গণধর্ষণ, জোরপূর্বক মাইগ্রেশন, গুম, জ্বালাও পোড়াও সহ অগণিত মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে। এছাড়া 100 বছরের বেশি সময় ধরে ফ্রান্স আলজেরিয়ায় করেছে লুটপাট, শোষণ আর সম্পদ পাচার। 1954 সাল থেকে 1962 সাল পর্যন্ত আলজেরিয়ানরা ফ্রান্সের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করে। আলজেরিয়ার এই স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করে সেখানে ঔপনিবেশিক শাসন টিকিয়ে রাখার জন্য 15 লাখ মানুষ হত্যা করে ফ্রান্স। বস্তুত যে ইউরোপ বর্তমানে নিজেদের সভ্য, শিক্ষিত আর উন্নত দাবি করে, তাদের পূর্বপুরুষদের ইতিহাস মূলত এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় কোটি কোটি মানুষ হত্যা আর লুটপাটের ইতিহাস। ব্রিটেন, স্পেন, নেদারল্যান্ড, পর্তুগাল, জার্মানি সবার একই ইতিহাস। ইউরোপ ধনী হয়েছে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার সম্পদ লুট করার মাধ্যমে। তবে পরপর দুটি বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে গেছে ইউরোপের সেই লুটের সম্পদের পাহাড়। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বেইত শেয়ান এলাকায় প্রতিরোধ হামলায় 2 ইসরায়েলি নিহত এবং অন্তত 6 জন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ ও গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার গাড়ি চাপা এবং ছুরিকাঘাতের মাধ্যমে এই অভিযান চালানো হয়। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাটি 3টি পৃথক স্থানে ঘটেছে। হামলায় একজন নারী ছুরিকাঘাতে প্রাণ হারান এবং অন্য একজন ব্যক্তি গাড়ি চাপায় নিহত হন। এছাড়া আরও 6 জন বিভিন্ন মাত্রায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। আল জাজিরার সংবাদদাতা জানান, হামলাকারী একজন ফিলিস্তিনি যুবক। তিনি প্রথমে নিজের গাড়ি দিয়ে এক ইসরায়েলিকে চাপা দেন। এরপর গাড়ি থেকে নেমে এক নারীকে ছুরিকাঘাত করেন। পরে ইসরায়েলি পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং আহত অবস্থায় হেফাজতে নেয়। ইসরায়েলি পুলিশের তথ্যমতে সন্দেহভাজন যুবক অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা। গ্রেফতারের সময় তিনি গুলিবিদ্ধ হন। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, তাকে মাঝারি আহত অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর রিপোর্ট অনুযায়ী হামলাকারীর নাম আহমেদ আবু আল রুব।
তিনি জেনিনের নিকটবর্তী কাবাতিয়া শহরের বাসিন্দা। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে জানানো হয়েছে তিনি ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সঙ্গে যুক্ত। নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, ওই যুবক ঘটনার কয়েকদিন আগে ইসরায়েলে প্রবেশ করে সুযোগের অপেক্ষায় ছিলেন। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার চরম আকার ধারণ করেছে। গত কয়েক মাস ধরে সেখানে ইসরায়েলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে ফিলিস্তিনি শহর ও শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলি বাহিনীর প্রায় প্রতিদিনের অভিযানে সাধারণ মানুষ গুলিবিদ্ধ, আহত ও আটক হচ্ছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন কোনো সামরিক সংঘাত শুরু হলে তা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চরম বিপজ্জনক এবং নজিরবিহীন পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন প্রখ্যাত ইসরায়েলি সামরিক কৌশলবিদ ও সাবেক জেনারেল আইজ্যাক ব্রিক। হারেটসের এক প্রতিবেদনে আইজ্যাক ব্রিকের এই আশঙ্কার কথা উঠে এসেছে। তিনি মনে করেন, ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা তেল আবিবকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। আইজ্যাক ব্রিক জোর দিয়ে বলেছেন, ইরানের ভেতরে সরাসরি হামলা চালিয়ে ইসরায়েল একটি বড় ধরনের ঝুঁকি গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, ইরান এরই মধ্যে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের সক্ষমতা জানান দিয়েছে। ব্রিক সতর্ক করে বলেন, ক্রমাগত যুদ্ধের কারণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টরের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি জানান, মার্কিন সরকার তেল আবিবকে পরিষ্কার করে জানিয়েছে, ভবিষ্যতের কোনো দীর্ঘমেয়াদী সংঘর্ষে তারা আগের মতো বিপুল পরিমাণ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারবে না। এটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতাকে আরও স্পষ্ট করে তুলেছে। সাবেক এই জেনারেলের মতে, ইসরায়েলের পক্ষ থেকে নতুন কোনো হামলার চেষ্টা করা হলে ইরান এবার আর শুধু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না। পাল্টা জবাবে ইরান এবার সরাসরি জনবসতিপূর্ণ এলাকা, বিশেষ করে পুরো তেল আবিব মহানগর এবং তার আশেপাশের অঞ্চলকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। আইজ্যাক ব্রিক ব্যাখ্যা করেন, বৃহত্তর তেল আবিবে হামলা হলে ইসরায়েল অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন, কারণ ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 70% এই অঞ্চলে বাস করে। দেশের অর্থনৈতিক কেন্দ্রগুলোর প্রায় 80%ই এখানে অবস্থিত। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি এক টেলিভিশন ভাষণে হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলি এবং তাদের সহযোগী যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও উত্তেজনা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। শুক্রবারের এই ভাষণে তিনি মুসলিম উম্মাহকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। আল হুথি বলেন, ইসরায়েলিদের সঙ্গে আসন্ন সংঘাত নিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জাতিকে অবশ্যই সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। তিনি বলেন, শত্রুরা মুসলিম দেশগুলোর মধ্যে গড়ে ওঠা প্রতিরোধের শক্তিকে ভয় পায় এবং তা নির্মূল করার চেষ্টা করছে। অবশ্যম্ভাবী যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতি এবং অস্ত্র ত্যাগের আহ্বান উড়িয়ে দিয়ে আল হুথি বলেন, নিরস্ত্রীকরণের আলাপ মূলত মুসলিমদের শক্তি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, যাতে তারা ইসরায়েলি ও মার্কিন অত্যাচার এবং আগ্রাসনের মোকাবেলা করতে না পারে। ভেনিজুয়েলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমের সমালোচনা করে তিনি বলেন, আমেরিকা বর্তমানে ভেনিজুয়েলার উৎপাদিত তেলের 1/3 লুট করছে এবং দেশটির বিশাল তেল খনির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে। মাদক বিরোধী লড়াইয়ের নামে আমেরিকা আসলে ভেনিজুয়েলার উপর আধিপত্য বিস্তারের অজুহাত খুঁজছে। এটি স্পষ্ট জলদস্যুতা এবং অন্যের সম্পদ লুণ্ঠনের নির্লজ্জ প্রচেষ্টা। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে টানাপোড়েন বাড়ছে। গাজার শান্তি প্রক্রিয়াকে দুর্বল করার জন্য নেতানিয়াহুর ভূমিকায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্রমশ হতাশ হয়ে পড়ছেন বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জারেড কুশনার, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস সহ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কর্মকর্তারা মনে করছেন নেতানিয়াহু চুক্তি বাস্তবায়নে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছেন এবং গাজায় যুদ্ধবিরতি ভেঙে দিতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এক্সিওসকে ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহু কার্যত ট্রাম্পের মূল টিমের সমর্থন হারিয়েছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে এখনও তাকে পছন্দ করেন, তবে তিনি চান গাজা চুক্তির অগ্রগতি আরও দ্রুত হোক। ওই কর্মকর্তা বলেন, জেডি ভান্স, মার্কো রুবিও, জারেড কুশনার, স্টিভ উইটকফ, সুশি সবাই নেতানিয়াহুর সমর্থন হারিয়েছেন। শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই এখন নেতানিয়াহুর পাশে আছেন। এদিকে গাজা নিয়ে শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্রেট সরকারের ঘোষণা করতে পারেন মার্কিন সরকার।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে জানুয়ারি থেকে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফিলিস্তিনের গাজা পরিস্থিতি এবং ইসরায়েলি আগ্রাসন ফ্রান্সের তরুণ প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এক গভীর ও মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে। দেশটির প্রভাবশালী পত্রিকা লিবারেশন এর এক সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে ফরাসি তরুণরা এখন আগের চেয়ে অনেক বেশি ফিলিস্তিনপন্থী এবং সক্রিয় রাজনৈতিক সচেতনতার পরিচয় দিচ্ছে। লিবারেশন উল্লেখ করেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গাজা যুদ্ধের ভয়াবহ ছবি ও ভিডিওগুলো ফ্রান্সের তরুণ সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা কেবল দর্শক হিসেবে নয়, বরং সচেতনভাবে গাজাবাসীদের পক্ষে একটি দৃঢ় প্রতিরোধ গড়ে তুলছে। প্রতিবেদন অনুযায়ী তরুণদের মূল লক্ষ্য হল ফিলিস্তিনিদের উপরে নেমে আসা অবর্ণনীয় দুর্দশার নিন্দা জানানো এবং যুদ্ধবিরতি হওয়ার পরও বারবার তা লঙ্ঘনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে তোলা। গাজা যুদ্ধের প্রভাব ফ্রান্সের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরেও ছড়িয়ে পড়েছে। দেশটির একাডেমিক পরিবেশ এখন ইসরায়েল বিরোধী প্রতিবাদের অন্যতম কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। পাশাপাশি রাজপথেও সেই উত্তাপ লক্ষ্য করা গেছে। ফরাসি পত্রিকা লা ফিগারো জানিয়েছে, গত মাসে প্যারিসের লা রিপাবলিক ও লা নেশন স্কোয়ারের মধ্যবর্তী এলাকায় কয়েক হাজার মানুষ বিশাল মিছিল বের করে। এ সময় তাদের কণ্ঠে স্লোগান ছিল, প্যারিস থেকে গাজা প্রতিরোধ প্রতিরোধ, গাজা তুমি একা নাও, প্যারিস তোমার সঙ্গে আছে। দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক হত্যাযজ্ঞের মধ্যেই গাজা উপত্যকায় 500 ফিলিস্তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার গাজা সিটির আল শাতি শরণার্থী শিবিরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হয়। স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে এই অনুষ্ঠানে হিফজ সম্পন্ন করা সদস্যদের পরিবার, আলিম, শিক্ষক ও বাসিন্দারা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই যুদ্ধের সময় একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, নিরবিচ্ছিন্ন বিমান হামলা, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট, নিরাপদ আশ্রয়ের অভাব ও স্বজন হারানোর বেদনার মধ্যে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তারা পবিত্র কোরআন মুখস্থ করেছেন। অনেকেই বিপুল সংখ্যক লোকের ভিড়ের আশ্রয় কেন্দ্রে, ক্ষতিগ্রস্ত বাড়ি ও অস্থায়ী শ্রেণীকক্ষে মোমবাতির আলোতে পড়াশোনা করেছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুদ্ধকালীন সময়ে কোরআন হিফজ কেবল ব্যক্তিগত ধর্মীয় অর্জন নয়, এটি ফিলিস্তিনি পরিচয় ও সংস্কৃতি সংরক্ষণের একটি সম্মিলিত প্রতিরোধের প্রতীক। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকরা বলেন, যখন ইসরায়েল আমাদের জীবন, সংস্কৃতি ও ভবিষ্যৎ মুছে দিতে চায়, তখন এই হাফেজ ও হাফেজারা আল্লাহর বাণীকে নিজেদের হৃদয়ে দৃঢ়ভাবে সংরক্ষণ করেছেন। সোমালিল্যান্ডকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসরায়েলের আনুষ্ঠানিক স্বীকৃতির তীব্র নিন্দা জানিয়েছে সোমালিয়া, মিশর, তুরস্ক ও জিবুতি। দেশগুলো এই পদক্ষেপকে সোমালিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয়, 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ টেলিফোন আলাপের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। মন্ত্রীরা সোমালিল্যান্ড অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতির কঠোর নিন্দা জানিয়েছেন এবং এটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। পররাষ্ট্রমন্ত্রীরা সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তারা জোর দিয়ে বলেন, সোমালিয়ার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে বা দেশটির স্থিতিশীলতা নষ্ট করে এমন যে কোনো একতরফা পদক্ষেপের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। ইসরায়েলি বিশ্বের প্রথম কোনো পক্ষ হিসেবে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী গিডন সার এবং সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদি রহমান মোহাম্মদ আবদুল্লার মধ্যে একটি যৌথ ঘোষণা স্বাক্ষরিত হওয়ার পর এই স্বীকৃতি আসে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এই পদক্ষেপটি মূলত আব্রাহাম অ্যাকর্ডসের ধারাবাহিকতা। সোমালিয়া সরকার শুরু থেকেই সোমালিল্যান্ডকে তার অবিচ্ছেদ্য অংশ বলে দৃঢ়ভাবে জানিয়ে আসছে। মোগাদিশুর ফেডারেল সরকার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির যে কোনো চেষ্টা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সোমালিয়ার জাতীয় ঐক্যের জন্য চরম হুমকি। সোমালিয়া কোনো সমান্তরাল সত্তা বা বিভাজনকে মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তি এগিয়ে নিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং এর প্রধান ডেভিড বার্নিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বীকৃতির পর এখন ইসরায়েল সোমালিল্যান্ডের সঙ্গে কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে দ্রুত সম্পর্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে। বাংলাদেশের 2024 সালের মনসুন অভ্যুত্থান ছিল একটি গভীর রাজনৈতিক ও সামাজিক বিস্ফোরণ, যা হঠাৎ করে সৃষ্টি হয়নি। বহু বছর ধরে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা, ভয় এবং অবদমিত কণ্ঠস্বর একসময় রাস্তায় নেমে আসে। এই আন্দোলনের কেন্দ্রে ছিল সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠী, যারা একটি দীর্ঘস্থায়ী কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল।
এই সংকটের সময় বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা প্রবাহের পাশাপাশি একটি বড় প্রশ্ন সামনে আসে। প্রতিবেশী রাষ্ট্র ভারত, বিশেষ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন কি কূটনীতির স্বাভাবিক সীমার মধ্যে থেকেছে, নাকি তারা সেই সীমা অতিক্রম করেছে? কূটনীতি সাধারণভাবে বোঝায় দুই দেশের মধ্যে সম্পর্ক রক্ষা, যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা। কিন্তু কূটনীতির একটি মৌলিক নিয়ম হলো অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ না করা। বাংলাদেশে যখন আন্দোলন তীব্র হচ্ছিল, যখন নিরাপত্তা বাহিনীর গুলিতে মানুষ মারা যাচ্ছিল, যখন রাস্তায় ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ছিল, তখন সেই মুহূর্তে কোনো বিদেশি কূটনীতিক মিশনের প্রতিটি কথা ও কাজ অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। কারণ সেই সময় দেয়া একটি বক্তব্য বা নেয়া একটি অবস্থান ক্ষমতাসীন সরকারকে শক্তিশালী করতে পারে, আবার জনগণের ক্ষোভও বাড়িয়ে দিতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে খুবই ঘনিষ্ঠ। মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, ভৌগোলিক বাস্তবতা, অর্থনৈতিক নির্ভরতা সব মিলিয়ে এই সম্পর্ক সবসময় গুরুত্বপূর্ণ। তবে এই সম্পর্ক কখনোই সমতার ভিত্তিতে গড়ে ওঠেনি। ভারত একটি বড় রাষ্ট্র, শক্তিশালী অর্থনীতি ও সামরিক ক্ষমতার অধিকারী, আর বাংলাদেশ তুলনামূলকভাবে ছোট এবং দুর্বল। এই অসম শক্তির সম্পর্কের কারণেই বাংলাদেশে বহুদিন ধরেই একটি ধারণা কাজ করে, ভারত ঢাকার রাজনীতিতে প্রভাব রাখতে চায়। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক এই ধারণাকে আরও শক্তিশালী করেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারতের কাছে দীর্ঘদিন ধরে একটি বিশ্বস্ত মিত্র হিসেবে বিবেচিত ছিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ, বিচ্ছিন্নতাবাদ দমন, ট্রানজিট সুবিধা এসব বিষয়ে হাসিনা সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। এর ফলে ভারত এই সরকারকে রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছে। এমনকি যখন বাংলাদেশে গণতন্ত্র দুর্বল হয়ে পড়েছিল, নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছিল, বিরোধী দল দমন করা হচ্ছিল, তখনও ভারত প্রকাশ্যে খুব একটা আপত্তি তোলেনি। এই নীরবতা বা পরোক্ষ সমর্থন অনেক বাংলাদেশের কাছে ধীরে ধীরে সন্দেহ ও ক্ষোভের কারণ হয়ে ওঠে। মনসুন অভ্যুত্থানের সময় সেই ক্ষোভ আরও তীব্র হয়। আন্দোলনের সবচেয়ে উত্তাল সময়ে ভারতীয় হাইকমিশনার ও বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোন আলাপের তথ্য সামনে আসা স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করে। সাধারণ মানুষ জানতে চায় এই ফোন আলাপে কি আলোচনা হয়েছিল। এটি কি কেবল নিরাপত্তা বা পরিস্থিতি বোঝার জন্য ছিল, নাকি সরকারকে টিকিয়ে রাখার বিষয়ে কোনো পরামর্শ বা আশ্বাস দেওয়া হয়েছিল? কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক হলেও যখন সরকার নিজ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে, তখন সেই সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ সন্দেহজনক হয়ে ওঠে। এর চেয়েও বেশি বিতর্ক তৈরি করে ভারতীয় হাইকমিশনের 31 জুলাই 2024-এর বিবৃতি, যেখানে বলা হয় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। মানুষ মারা যাচ্ছিল, গ্রেপ্তার হচ্ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, শহর ছিল কার্যত অবরুদ্ধ। বাস্তবতার সঙ্গে স্বাভাবিকতা শব্দটি সম্পূর্ণ বেমানান। এই বিবৃতি অনেকের কাছে হয়েছে ক্ষমতাসীন সরকারের জন্য একটি রাজনৈতিক ঢাল, যা আন্তর্জাতিকভাবে তাকে কিছুটা বৈধতা দিয়েছে। এতে সরকার আরও কঠোর হতে উৎসাহ পেয়েছে, এমন ধারণাও অমূলক নয়। এখানে প্রশ্ন ওঠে, এটি কি কেবল একটি ভুল মূল্যায়ন, নাকি সচেতনভাবে নেয়া একটি রাজনৈতিক অবস্থান? কূটনৈতিক বিবৃতি কখনোই হালকা বিষয় নয়। প্রতিটি শব্দের পেছনে রাষ্ট্রীয় অনুমোদন থাকে। তাই এই বক্তব্য দিল্লির অজান্তে দেয়া হয়েছে এমন কথা বিশ্বাস করা কঠিন। এই কারণেই অনেকেই মনে করেন ভারত এই সংকটে নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। এই আলোচনা ভারত বিরোধী মনোভাব থেকে আসছে এমন দাবি প্রায় করা হয়, কিন্তু বাস্তবে এটি ভারত বিরোধিতা নয়, বরং সার্বভৌমত্বের প্রশ্ন। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, তার জনগণ নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিজে নির্ধারণ করবে। কোনো বিদেশি শক্তি যদি একটি নির্দিষ্ট দল বা নেতার পক্ষে অবস্থান নেয়, বিশেষ করে যখন সেই নেতৃত্ব রাষ্ট্রীয় সহিংসতার সঙ্গে জড়িত, তখন সেটি বাংলাদেশের জনগণের প্রতি অবিচার হিসেবে বিবেচিত হয়। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয়ায় এই ক্ষোভ আরও বেড়েছে। মানবিক কারণে কাউকে আশ্রয় দেয়া এক বিষয়, কিন্তু একজন নেতার শাসনামলে যদি শত শত মানুষ মারা যায়, হাজারো মানুষ নির্যাতনের শিকার হয়, তাহলে তাকে নিঃশর্ত আশ্রয় দেয়া একটি শক্ত রাজনৈতিক বার্তা দেয়। এতে মনে হয় ভারত এই রক্তপাতের নৈতিক দায় স্বীকার করতে চায় না। বাংলাদেশের বহু মানুষের কাছে এটি ন্যায় বিচারের পথে একটি বড় বাধা হিসেবে দেখা দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রসঙ্গ। ভারত প্রায়ই বলে থাকে যে বাংলাদেশের কিছু গোষ্ঠী ভারতের নিরাপত্তার জন্য হুমকি। এই যুক্তি দেখিয়ে তারা ঢাকার রাজনীতিতে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়। কিন্তু সন্ত্রাস দমনের নামে যদি একটি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে উপেক্ষা করা হয় বা দমন নীতিকে সমর্থন দেওয়া হয়, তাহলে
তা দীর্ঘমেয়াদে উভয় দেশের জন্যই ক্ষতিকর। নিরাপত্তা সহযোগিতা রাষ্ট্রের সঙ্গে হতে পারে, কিন্তু সেটিকে কোনো নির্দিষ্ট দলের ক্ষমতায় থাকার সঙ্গে যুক্ত করা উচিত নয়। জুলাই অভ্যুত্থান প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ আর আগের মতো নীরব থাকতে রাজি নয়। তারা রাষ্ট্রীয় সহিংসতা, ভয়ের রাজনীতি এবং বাহ্যিক হস্তক্ষেপ সবকিছুর বিরুদ্ধেই প্রশ্ন তুলছে। এই বাস্তবতায় ভারতের মতো একটি বড় গণতান্ত্রিক দেশের কাছ থেকে প্রত্যাশা ছিল নৈতিক ও মানবিক অবস্থান, অন্তত এমন কিছু না করা যা একটি দমনমূলক সরকারকে আরও শক্তিশালী করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জবাবদিহি। ভারত যদি মনে করে যে তারা সঠিক কাজ করেছে, তাহলে তদন্ত, প্রশ্ন ও আলোচনাকে স্বাগত জানানো উচিত। নীরবতা বা এড়িয়ে যাওয়ার চেষ্টা সন্দেহই বাড়ায়। এই বিষয়টি শুধু অতীতের হিসাব নয়, ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজ যদি বাংলাদেশের ক্ষেত্রে এমন আচরণ স্বাভাবিক হয়ে যায়, আগামী দিনে অন্য দেশেও একই দৃষ্টান্ত দেখা যেতে পারে। শেষ পর্যন্ত বলা যায়, এই বিতর্কের মূল কথা খুবই সরল। বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে। বন্ধুত্ব থাকবে, সম্পর্ক থাকবে, সহযোগিতা থাকবে, কিন্তু তা হতে হবে সম্মান ও সমতার ভিত্তিতে। কোনো দেশ যত শক্তিশালী হোক, অন্য দেশের জনগণের রক্তের বিনিময়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে না। জুলাই অভ্যুত্থান সেই সত্যটি আবার মনে করিয়ে দিয়েছে। ইরান কি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলের ট্যাঙ্কার জব্দ করেছে? ক্যারিবিয়ানে শক্তি প্রদর্শন করছেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক সেই সময়েই বৈশ্বিক তেলের রুটে আঘাত হেনেছে ইরান। তেল, নিষেধাজ্ঞা, নৌশক্তি। ইরান কেন আবার তেল ট্যাঙ্কার আটক করল? এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় খেলা। পারস্য উপসাগরে ইরান একটি তেলবাহী জাহাজ আটক করেছে। ইরানের দাবি, এই জাহাজে ছিল 40 লাখ লিটার অবৈধ জ্বালানি, যা চোরাই পথে দেশের বাইরে নেওয়া হচ্ছিল। এই ঘটনাটি শুনতে সাধারণ মনে হলেও বাস্তবে এটি বিশ্ব রাজনীতির একটি বড় সংকেত। ঠিক কি ঘটেছে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানায়, জাহাজটি ইরানের জলসীমা ছাড়ার সময় তারা অভিযান চালায়। জাহাজে ছিল 16 জন বিদেশি ক্রু। সবাইকে আটক করা হয়েছে। জ্বালানি ইরানের ভেতর থেকেই সংগ্রহ করা হয়েছিল। জাহাজটির নাম বা মালিকানা সরকারিভাবে জানানো হয়নি। ইরানি নৌবাহিনীর কমান্ডার জেনারেল আব্বাস গোলাম শাহী নিশ্চিত করেন, অভিযানের সময় জাহাজটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে নেওয়া হয়। ইরান কেন এত কড়া ব্যবস্থা নিচ্ছে? এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো জ্বালানির দাম। ইরানে তেলের দাম বিশ্বের সবচেয়ে কমগুলোর একটি। ফলে বাইরে পাচার করলে বিশাল লাভ। গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক ভাঙাই এখন ইরানের লক্ষ্য। আর এই কাজটা ইরান করছে নিজেদের সামরিক শক্তি ব্যবহার করে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল, বিশাল পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস। এই পথের ওপর ইরানের ভৌগোলিক নিয়ন্ত্রণ আছে, আর এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। এখানে ইরান যা করে তা সরাসরি বিশ্ববাজারে প্রভাব ফেলে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একই সময়ে যুক্তরাষ্ট্র তেল ট্যাঙ্কার আটক করছে। তবে অন্য প্রান্তে মার্কিন কোস্টগার্ড সম্প্রতি বেলা 1 নামের একটি সুপার ট্যাঙ্কার আটক করে ভেনেজুয়েলার উপকূলের কাছে। মার্কিন দাবি, জাহাজটি আগে ইরান ও ভেনেজুয়েলার তেল বহন করেছিল, নিষেধাজ্ঞা ভেঙেছে, প্রথমে থামতে অস্বীকার করেছিল। এই মাসে এটি নিয়ে 3টি জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র। এখানে দ্বিমুখী মানদণ্ডের প্রশ্ন। যুক্তরাষ্ট্র যখন জাহাজ আটক করে তারা বলে আইন প্রয়োগ, ইরান যখন জাহাজ আটক করে তখন তারা বলে উস্কানি। এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলছে ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া, চীন। ইরানের সংসদের 150 জনের বেশি এমপি সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্র সমুদ্রপথে রাষ্ট্রীয় জলদস্যুতা করছে। তাহলে বড় ছবি কি? এই ঘটনা শুধু তেল চুরির নয়, এটি হলো নিষেধাজ্ঞা বনাম সার্বভৌমত্ব, শক্তি বনাম আইন। সমুদ্রকে নিয়ন্ত্রণ করবে এই লড়াই। আর এই লড়াইয়ে ইরান দেখিয়ে দিচ্ছে তাদের নৌশক্তি আছে, তাদের গোয়েন্দা নজরদারি আছে, সবচেয়ে বড় কথা তাদের ইচ্ছা শক্তি আছে। ইরান আর শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে না, ইরান এখন নিজেরই শর্তে ভেঙে দেব ভয়, ছুঁড়ে ফেলবো শৃঙ্খল। যে শক্তি আমাকে দাবিয়ে রাখতে চায় তার চোখের দিকেই তাকিয়ে আমি দাঁড়াবো। এই বিদ্রোহী চেতনার সাথে আজ আবার ইরানের নাম ঘুরছে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কিন্তু এবার বিতর্ক ইউরেনিয়াম নিয়ে নয়, প্লুটোনিয়াম নিয়েও নয়, বরং এমন এক প্রযুক্তির কথা বলা হচ্ছে যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে আয়ত্ত করতে পারেনি। পিওর ফিউশন পারমাণবিক অস্ত্র। ইসরায়েলের বিস্ফোরক দাবি। ইসরায়েলি গণমাধ্যমে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ইয়েদিওত আহরোনট। তাদের দাবি, ইরান নাকি পিওর ফিউশন পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করেছে। এটি যদি সত্যি হয় তাহলে বিষয়টি বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও গুরুত্ব অসীম। কারণ পিওর ফিউশন অস্ত্র এমন এক প্রযুক্তি, এতে ইউরেনিয়াম লাগে না, প্লুটোনিয়াম লাগে না, তেজস্ক্রিয় বিকিরণ প্রায় নেই, পারমাণবিক বজ্রও নেই।
ইসরায়েলি বিশ্লেষকরা একে বলছেন চতুর্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্র। কিন্তু এখানেই প্রশ্ন, যে প্রযুক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনও এখনো বানাতে পারেনি, ইরান কেন সেই পথে হাঁটবে? ইসরায়েল কি মনে করছে? ইসরায়েলি বিশ্লেষকদের মতে এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। এক, ইরান হয়তো ইচ্ছাকৃতভাবে এমন একটি অসম্ভব পথে গবেষণার কথা ছড়িয়েছে যাতে আসল কর্মসূচি ধোঁয়াশায় থাকে। দুই, পিওর ফিউশন অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির আওতায় পড়ে না, অর্থাৎ এটি হলে নিষেধাজ্ঞা এড়ানোর নতুন পথ খুলে যায়। তিন, ইরান হয়তো সরাসরি অস্ত্র বানানোর জন্য নয়, বরং অত্যন্ত জটিল পারমাণবিক বিজ্ঞানে দক্ষতা অর্জনের জন্যই এই গবেষণা করেছে, অর্থাৎ ভবিষ্যতের জন্য প্রস্তুতি। যুক্তরাষ্ট্র কি জানে? ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে 2023 সাল থেকেই মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা তথ্য পাচ্ছিল যে ইরান একাধিক পারমাণবিক অস্ত্রের পথ নিয়ে ভাবছে। একদিকে ছিল অপেক্ষাকৃত সহজ পথ, একটি প্রাথমিক ফিশন বোমা, অন্যদিকে ছিল উচ্চাকাঙ্ক্ষী কিন্তু প্রায় অসম্ভব ফিউশন পথ। গোয়েন্দাদের মতে ফিউশন গবেষণা ছিল স্বপ্নের মতো, কিন্তু ফিশন বোমা বাস্তবসম্মত। ইরানের আত্মবিশ্বাসী বার্তা। এইসব জল্পনার মধ্যেই ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র কামাল ওয়ান্দি এক বিস্ফোরক বক্তব্য দেন। তিনি বলেন, ইরান চাইলে খুব অল্প সময়েই একটি পারমাণবিক অস্ত্র বানাতে পারে। তার যুক্তি সহজ, একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো অনেক কঠিন, কারণ সেখানে নিয়ন্ত্রণ, নিরাপত্তা আর ধারাবাহিক প্রতিক্রিয়া দরকার। কিন্তু একটি বোমা, ওটা মুহূর্তেই বিস্ফোরিত হয়। ওয়ান্দির দাবি, ইরান এখন পারমাণবিক বিজ্ঞানের ক্ষমতার প্রান্তে পৌঁছে গেছে, আর শেখার মতো কিছু বাকি নেই। যুদ্ধ, হামলা আর সীমিত নজরদারি। এই বছরের জুনে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তার আগে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল প্রায় অস্ত্রমানের কাছাকাছি। ইরানের দাবি, এটা অস্ত্রের জন্য নয়। পশ্চিমাদের দাবি, 20% বেশি সমৃদ্ধকরণের কোনো বেসামরিক প্রয়োজন নেই। এখন আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA আবার ইরানে ঢুকেছে, কিন্তু পুরোপুরি নয়। নাতানজ, ফোর্দো, ইস্পাহানের মতো জায়গায় প্রবেশ সীমিত। IAEA প্রধান রাফায়েল গ্রোসি বলছেন, এই নজরদারি গুরুত্বপূর্ণ কিন্তু যথেষ্ট নয়। কিন্তু ইরানের যুক্তি ভিন্ন। ওয়ান্দি বলছেন, যুদ্ধের পর একই নিয়মে পরিদর্শন মানে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।